আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সুবা গল্প, বাংলা প্রথম পত্র। আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা আমরা এমনভাবে সাজিয়েছি যারা সদ্য নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন, যারা ক্লাস 10-এ আছেন এবং যারা পরীক্ষার্থী, এই তিনটা ধাপের কথা মাথায় রেখে। অনেকেই গল্পটা আগেই পড়ে ফেলেছেন, আবার অনেকে পড়বেন ভাবছেন, আর অনেকে পরীক্ষার চিন্তা ভাবনা করছেন, পরীক্ষা দিবেন। গল্পটা প্রত্যেকটা ধাপে ধাপে এমনভাবে সাজানো হয়েছে, আপনি এই আমাদের ক্লাসটা দেখার পরে পুরো গল্প সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা হবে এবং এর উপর ভিত্তি করে আপনি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং অন্যান্য যে প্রশ্ন আছে এমসিকিউ, সেগুলোর উত্তর করতে পারবেন। পুরো গল্পটাকে আমরা ছোট্ট একটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। সো এই আলোচনাকে বেস করে আপনি যদি মনে করেন যে আপনি পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করবেন, তাহলে আমি বলবো যে এটা খুবই আত্মঘাতী হবে। আপনি সর্বোচ্চ যা করতে পারেন সেটা হলো এই পুরো আমাদের ক্লাসটা দেখে তারপর আপনি আবার পুরো গল্পটা একটু পড়ে নেন। এতে করে আপনার এমসিকিউ এই শুভা গল্প থেকে আসলে সেটা সুন্দর করে কভার করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। কারণ এখানে এমসিকিউর জন্য গল্পটা সাজানো হয়নি। এমসিকিউর একটা ধারণা পাবেন, সৃজনশীলের একটা ধারণা পাবেন এবং পুরো গল্পটার একটা ধারণা পাবেন। তাহলে আমরা মূল ক্লাসে ঢুকে যাই। আচ্ছা, শুভা গল্পটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে আমরা শুভা গল্পটা কোত্থেকে লিখেছেন এবং শুভা গল্পটা মূলত কি বিষয়ে ছিল এবং প্রেক্ষাপট কি ছিল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি শুভা গল্পটি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। গল্পটি একটি বোবা মেয়ের নীরব জগতের প্রবেশ করে। আচ্ছা, এই যে শুভার কথা শুনতেছি আমরা, এই শুভারা মূলত 3 বোন। এখানে শুভা সবার ছোট, শুভার বড় 2 বোন রয়েছে। বড় বোনের নাম, ছোট বোনের নাম এবং মেজ বোনের নাম, সব বড় 2 বোনের নামের নামকরণের অনুসরণ করেই শুভার নামকে নামকরণ করা হয়েছে। মূলত শুভাকে আদর করে ডাকা হয় শুভা। শুভার পুরো নাম হলো সুভাষিনী। সুভাষিনী শব্দের অর্থ হলো যার মুখের ভাষা, যেই নারীর মুখের ভাষা সুন্দর তাকে সুভাষিনী বলে। তার বড় 2 বোনের নাম হলো সুহাসিনী এবং সুকেশিনী। সুহাসিনী শব্দের অর্থ হলো যেই নারী খুব সুন্দর করে হাসে। সুকেশিনী হলো যে নারীর চুল অনেক সুন্দর, তাকে সুকেশিনী বলে। তাহলে আমরা সুভাষিনী শব্দের অর্থ, এই রিলেটেড এমসিকিউ আসতে পারে, আপনাদের খেয়াল রাখবেন। সো এখন আমরা দেখলাম যে শুভা যে ক্যারেক্টারটা, এই শুভা গল্পে শুভাই হলো মূল ক্যারেক্টার, কেন্দ্রীয় চরিত্র যাকে বলা হয়। শুভা মূলত বোবা থাকে, কথা বলতে পারে না। কিন্তু খেয়াল করে দেখেন, শুভা কথা বলতে পারে না, জন্ম থেকে সে বোবা, কিন্তু তার নাম রাখা হয়েছে কি সুভাষিনী, যে নারীর ভাষা সুন্দর। তো জন্মের পর পর তো নামকরণ করা হয়, তখন তো আর বাচ্চারা কথা বলতে পারে না, বাবা মা তো আর বুঝতে পারে না যে সে কথা বলতে পারবে কি পারবে না, তাই না? যাই হোক, গল্পটি একটি বোবা মেয়ের নীরব জগৎ আমাদেরকে নিয়ে যায় এবং তার অনুভূতি, তার প্রকৃতি, সমাজের সঙ্গে তার মেলামেশা, হ্যাঁ, তার চিন্তা ভাবনা, এই বিষয়গুলো নিয়ে আমরা স্পষ্ট একটা ধারণা পাই। শুভা কেবল একটি মেয়ের গল্প নয়, এটি সমাজের সংবেদনশীল বা সংবেদনহীনতা, প্রকৃতির যে যে তার, সে যে প্রকৃতির খুব আপন হয়ে যায়, প্রকৃতির সাথে যে তার নিবিড় একটা সম্পর্ক, হ্যাঁ, এবং প্রকৃতির সাথে যে তার তার প্রকৃতির মাঝে সে তার নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। হ্যাঁ, গল্পের পাঠ পরিচয় এমনভাবে উপস্থাপন করা হয়েছে পুরো গল্পটিতে, যা শিক্ষার্থীদের
গল্পটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিবে এবং পরীক্ষার হলে আপনাকে উত্তর করতে সহায়তা করবে। আমাদের নিচে যে আলোচনাগুলো আছে এই আলোচনাগুলো আপনি ফলো করবেন। আশা করি সবাই খুব গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। যদি মনে হয় আপনার এখান থেকে নোট করার মতো কোনো কিছু আছে, চাইলেই আপনি নোট করে নিতে পারেন। তবে আমি বলবো, আপনি যদি এইভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস ফলো করেন, গল্পগুলো, কবিতাগুলো ফলো করেন, আশা করি আপনি পরীক্ষার হল পর্যন্ত খুব সহজে উতরে যেতে পারবেন। বিশেষ করে সৃজনশীল এমসিকিউর জন্য কিন্তু আপনাকে পুরো গল্পটা ভালোভাবে পড়তে হবে। যাই হোক, আমরা মূল গল্পে চলে যাই। গল্পের প্রেক্ষাপট এবং মূল বিষয়। মূল গল্পটা আসলে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এই বিষয়ে ছোট্ট একটা ধারণা নিয়ে নিই। সুবা গল্পের প্রেক্ষাপট ১৯বিংশ শতকের শেষ ভাগের গ্রাম বাংলার একটি গল্প। গল্পটি মূলত সুবা নামের এক বাক প্রতিবন্ধী কিশোরীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। জন্ম থেকেই বোবা হওয়ায় সুবা স্বাভাবিক মানুষের সমাজে এক প্রকার বিচ্ছিন্ন জীবন যাপন করে। কথা বলতে না পারার কারণে তার মনের ভাব, আনন্দ, বেদনা অন্যদের কাছে অস্পষ্ট থেকে যায়। গল্পটি সুবার এই নীরব জগৎ, তার সংবেদনশীল মন এবং প্রকৃতির সঙ্গে তার গভীর আত্মিক সম্পর্কের চিত্র তুলে ধরে। একই সাথে সমাজের কিছু মানুষের উপেক্ষা ও অবজ্ঞার দিকটি এখানে স্পর্শ করা হয়েছে। আচ্ছা, আমরা জানি আমাদের সমাজে যদি কেউ প্রতিবন্ধী থাকে বা কানে শোনে না, তাকে নিয়ে আমরা কটাক্ষ করি। আর যদি সে নারী হয় তাহলে তো এইসব আমাদের সমাজে তো তার অবস্থা খুবই খারাপ। শুধু তাই না, তাকে কেন্দ্র করে তার ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকেও আমরা কটাক্ষ করি। অন্য চোখে, কেমন জানি একটা অন্য চোখে দেখি। এই পুরো গল্পতে এই বিষয়গুলো খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। চলুন দেখি আমরা এখানে আবার আমরা মূল চরিত্র, কেন্দ্রীয় চরিত্রগুলো কি কি আছে। আমরা তো এতক্ষণ সুবার কথা শুনছি, এর পাশাপাশি আর কোন কোন চরিত্রগুলো আছে একটু সেটাও দেখে নিই আমরা। ওকে, ফাইন। প্রধান চরিত্র সুভাষিনী, যেটা কিছুক্ষণ আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে তারা ৩ বোন ছিল, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী। সুভাষিনী হলো সুবার নাম, পুরো নাম। যেখানে তার বাবা মা, বিশেষ করে তার বাবা বাণীকণ্ঠ, এই ভদ্রলোক তাকে সুভা বলে ডাকতো। কখনো কখনো তাকে সু বলেও ডাকা হতো। সো কে তাকে সু বলে ডাকতো, কে তাকে শুভা বলে ডাকতো, এবং তার পুরো ক্যারেক্টার, পুরো বিষয়টা যদি আপনার আরো ভালো করে বুঝতে হয় তাহলে কষ্ট করে একটু পুরো গল্পটা পড়ে নেবেন। আমি আপনাকে এখানে জাস্ট একটা সম্মুখ ধারণা দিয়ে দিচ্ছি, যাতে করে আপনার পুরো গল্পটা বুঝতে সুবিধা হয় এবং সহজ মনে হয়, এবং পরীক্ষার হলে যেন আপনি সহজে অ্যান্সার করতে পারেন। ওকে, ফাইন। আমরা একটু সুবার চরিত্র নিয়ে একটু এখন আলোচনা করি। গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো সুবা। জন্ম থেকে, আমরা একটু আগেই জেনেছি, জন্ম থেকে সে বোবা হওয়ায় সে স্বাভাবিক মানুষের জগৎ থেকে একটু আলাদা থাকে। কারণ হলো তার সাথে সে কাউকে তার ভাব প্রকাশ করতে পারেনি, মানুষ তাকে বুঝতে পারেনি, সমাজ তাকে বুঝতে পারেনি। প্রকৃতি ও পশু পাখির প্রতি তার গভীর ভালোবাসা আমরা গল্পের বিভিন্ন সময় দেখতে পাই, এবং নির্ভরশীলতাও দেখা যায়। তার নীরব হৃদয়ে লুকানো গভীর অনুভূতিগুলো গল্পে ফুটে উঠেছে। বাণীকণ্ঠ সুবার বাবা, তিনি একজন সাধারণ গ্রামবাসী। প্রথমে সুবার নীরবতা তাকে পীড়া দিলেও ধীরে ধীরে তিনি তার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন। আমরা পুরো গল্প পড়লে বুঝতে পারবো যে একমাত্র একজন ব্যক্তিকে দেখি সবচেয়ে বেশি সুবাকে পছন্দ করে, খুব আদর করে, সেটা হলো বাণীকণ্ঠ, সুবার বাবা। সুবার মাকেও দেখি কখনো কখনো সুবার প্রতি খুব বিরক্ত এবং হতাশ,
তা সে নিজেকে মনে করতো যে তার কোনো পাপের ফল হিসেবে সুবা এরকম হয়েছে। যেটা আমরা যে জননী, এখানে জননীর কথা বলা হয়েছে, সুবার মায়ের নামটা সেখানে উল্লেখ করা নেই পুরো গল্পতে। তার জন্য আমরা এখানে ক্যারেক্টারটার নাম দিয়েছি জননী, সুবার মা। অন্যান্য সাধারণ মায়েদের মতোই তিনিও সুবার ভবিষ্যৎ নিয়ে খুবই উদ্বিগ্ন। সুবা বোবা হওয়ায় তিনি কিছুটা বিরক্ত এবং হতাশ, এবং প্রায় সময় তিনি মনে করতেন এবং তিনি বলতে চাইতেন, বলতেন যে তার কোনো কর্মের ফল হিসেবে সুবা বোবা হয়েছে। এরপরে আসেন আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরিমাণ সৃজনশীল কোয়েশ্চেন হয় এখান থেকে, এমসিকিউ কোয়েশ্চেনও হয় এখান থেকে। সেটা হলো প্রতাপ ক্যারেক্টারটা। সুবার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রতাপ। শুধু তাই না, সুবার যে বয়স থাকে, এই বয়সের একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ হবে, তার ভিতরে একটু প্রেমের অনুভূতি তৈরি হবে এবং বিভিন্ন জিনিস কল্পনা করবে, তার মানে একটা কল্পনার জগতে চলে যাবে। এই প্রতাপের সাথে এরকম কিছুটা আমরা গন্ধ পাই। যদিও পুরো গল্পটা কিন্তু ক্লাস 9-10-এর যে বই সেখানে উল্লেখ করা নাই। সুবার পরের জীবনে যে গল্পটা সেটাও কিন্তু খুব ভালো কাটেনি। সো আমরা সেদিকে যাব না, আমরা আমাদের পাঠ্য বইতে যতটুকু উল্লেখ করা আছে ততটুকুর মধ্যেই থাকব, ততটুকুর মধ্য থেকেই আমাদের প্রশ্ন হবে। পরবর্তী অন্য কোনো ক্লাসে পুরো জীবনী তার আপনাদের সাথে শেয়ার করব, সমস্যা নেই। আপাতত আমরা এখন প্রতাপ ক্যারেক্টারটা নিয়ে কথা বলি। গ্রামের একটি যুবক, সে বেকার এবং ভবগুরু হলেও সুবার প্রতি তার এক ধরনের সহানুভূতি সম্পর্ক তৈরি হয়। প্রতাপের মাছ ধরার সঙ্গী হয় সুবা, যেখানে তার নীরব ভাষার একে অপরের সান্নিধ্য অনুভব করে। খেয়াল করে শুনেন, প্রতাপ হলো তাদের গ্রামেরই একটি ছেলে। তার বাবা প্রতাপ আসলে মূলত আমি পুরো ক্যারেক্টার নিয়ে আলোচনা করতেছি না, জাস্ট ছোট্ট করে একটুখানি বলার চেষ্টা করতেছি। প্রতাপ মাছ ধরতে খুব পছন্দ করে এবং প্রতাপ খুব করে চাচ্ছিল এমন একজন সঙ্গী তার হোক যে তাকে সহযোগিতা করবে কিন্তু কোনো কথা বলবে না। মাছ ধরতে গিয়ে কথা বললে মাছ ধরাতে ডিস্টার্ব হয়, হ্যাঁ, বিরক্ত ফিল হয়, বিদায় প্রতাপ এমন কাউকে চাচ্ছিলেন। তাই উপযুক্ত সঙ্গী হিসেবে সুবাই ছিল তার পছন্দনীয়। কারণ সুবা যেহেতু কথা বলতে পারে না, যেহেতু সুবা প্রতাপকে বিভিন্ন সময়ে মাছ ধরাতে সহযোগিতা করত, তাই তাদের মধ্যে একটা সখ্যতা তৈরি হয়। তবে সেটা আমরা দেখতে পাই এটা সুবার পক্ষ থেকেই বেশি। সো আপনারা এই ক্যারেক্টারটা নিয়ে একটু বিস্তারিত পড়ে নেবেন, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। মনে রাখবেন এই ক্যারেক্টার থেকে এবং পরের যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলো থেকে প্রচুর পরিমাণ সৃজনশীল এবং এমসিকিউ হয়। এরপরে আসি আমরা গোয়ালিনী ঘরের দুই গাভী। সুবাদের দুইটি গাভী থাকে, যার দুটির নাম থাকে সর্বস্বী এবং পাঙ্গুলি। সুবা তাদের সাথে প্রচুর সময় কাটায় এবং তাদের সুবার দুঃখ কষ্টের কথাগুলো সে তাদের সাথে শেয়ার করে। সুবার নীরব সঙ্গী তারা। সুবা তাদের কাছে মুখ ফুটে না বলতে পারা কথাগুলো যেন সাইলেন্টলি জানায়। তাদের সান্নিধ্যে সে শান্তি খুঁজে পায়, তাদের সাথে তার মনের ভাব বিনিময় হয়। এরপরে আমরা পুরো গল্পটার একটা সারসংক্ষেপে চলে আসি, যেটাকে আমরা পুরো পাঠ পরিচিতি বলতে পারি। এইটুকু গল্প মানে এই পাঠ পরিচিত পুরো গল্পের সারসংক্ষেপটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি পুরো গল্পটাতে কি হচ্ছে এবং কি ঘটনা আছে একটা ধারণা পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি যদি আপনার পাঠ্য বই পাঠ পরিচিতিটাও পড়েন, তাহলে তো কথাই নেই। আমাদের এই যে ক্লাসটা, এটার যে এই যে লেখাগুলো বা আমরা যেভাবে সাজিয়েছি,
এই সাজানো কথাগুলো পাশাপাশি পাঠ পরিচিতি দুটো মিলে কিন্তু আপনি অসাধারণ সৃজনশীলের উত্তর করে ফেলতে পারবেন। সুভার জন্ম থেকে বোবা। তার দুটি বড় বোন ছিল, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, সুকেশিনী এবং সুহাসিনী, যারা স্বাভাবিকভাবেই কথা বলতে পারত এবং তাদের বিবাহ হয়ে যায়। সুভা যেন তার পরিবারের কাছে এক নীরব বোঝা। তার মা তাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন, কিন্তু বাবা বাণীকণ্ঠ সুভাকে বেশি ভালোবাসতেন। সুভার জগৎ ছিল নীরব, মানুষের কোলাহল থেকে দূরে, প্রকৃতির সান্নিধ্যে সে শান্তি খুঁজে পেত। গ্রামের পাশে বয়ে যাওয়া নদী, সবুজ মাঠ, পাখির কলরব, এই সব কিছুই ছিল তার নীরব সঙ্গী। বিশেষ করে গোয়ালি ঘরের সর্বস্বী এবং পাঙ্গুলি নামের দুটি গাভীর সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল। সুভা তাদের গায়ে হাত বুলিয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে নিজের অব্যক্ত কথাগুলো যেন বুঝিয়ে দিত। তারাও তার নীরব ভাষা বুঝতে পারত। প্রতাপ নামের এক অলস যুবক ছিল সুভার খেলার সঙ্গী। প্রতাপ মাছ ধরত আর সুভা নীরবে তার পাশে বসে থাকত। তাদের মধ্যে কোনো বাক্য বিনিময় না হলেও নীরবতার এক গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। প্রতাপের মনোযোগ মাছের দিকে থাকলেও সুভার সান্নিধ্য তার ভালো লাগত। বাবা বাণীকণ্ঠ একসময় সুভার বিবাহের চেষ্টা করেন। কলকাতার এক পাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের আগের দিন সুভা অনুভব করে যে তার চিরচেনা জগৎ, তার নীরব প্রকৃতি, তার প্রিয় গাভী, এদের ছেড়ে সে কোথাও যেতে পারবে না। গভীর রাতে সে বাড়ি থেকে পালিয়ে নদীর ধারে যায়। সেখানে তার নীরব প্রকৃতির সঙ্গে তার আত্মার বন্ধন আরো দৃঢ় হয়। গল্পের শেষাংশে সুভা তার অন্তরের অব্যক্ত বেদনা এবং প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসা এক করুণ চিত্র ফুটে ওঠে। সুভা গল্পটি শিক্ষার্থীদের জন্য বহু তাৎপর্য ও লক্ষণীয় দিক ধারণ করে। আচ্ছা, এখন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। সংবেদনশীল এবং সহমর্মিতা গুরুত্বপূর্ণ এই টপিকগুলো এই কারণে যে আপনার এই টপিকগুলোর উপর ভিত্তি করে আপনার সৃজনশীল হতে পারে। হ্যাঁ, গল্পটি আমাদের শেখায় কিভাবে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি সংবেদনশীল হতে হয়। সুভার নীরব বেদনা এবং তার প্রতি সমাজের উদাসীনতা আমাদের অন্যের কষ্টের প্রতি সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত করে। প্রকৃতির গুরুত্ব। গল্পের প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুভার নীরব সঙ্গী এবং আশ্রয়স্থল হলো এই প্রকৃতি। এটি শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষার গুরুত্ব অনুধাবন করতে সাহায্য করে। মনের ভাব প্রকাশের মাধ্যম। কথা ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়। নীরবতা, চোখের ভাষা, অঙ্গভঙ্গি এবং প্রকৃতির সঙ্গে সংযোগও গভীর ভাবনায় জন্ম দিতে পারে। সুভার নীরব জগৎ আমাদের ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করে। এরপরের টপিক যেটা আমরা আলোচনা করেছি, পারিবারিক বন্ধন এবং সামাজিক দৃষ্টিভঙ্গি। গল্পটি একটি পরিবারের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের প্রতি দৃষ্টিভঙ্গি এবং সমাজের চিরচাহিত ধ্যান ধারণা নিয়ে প্রশ্ন তোলে। খেয়াল করে দেখবেন আপনারা, সমাজে বিভিন্ন মানুষ সুভাকে কটাক্ষ করে, সুভার ফ্যামিলিকে কটাক্ষ করে, সুভার বাবাকে কটাক্ষ করে, সুভার মাকে কটাক্ষ করে। এটি শিক্ষার্থীদের পারিবারিক বন্ধনের গুরুত্ব এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার প্রয়োজনীয়তা অনুভব করায়। এই যে ক্যারেক্টারটা এবং এই যে সমাজ,
তাকে যে কটাক্ষ করা, তাকে ভিন্ন চোখে দেখা, সুবা কিন্তু নিজ থেকে বোবা হয়নি। সৃষ্টিকর্তা তাকে এইভাবে পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু এই সমাজ তাকে মেনে নিতে পারছে না। এই গল্পটা পড়ার ফলে, এই ক্যারেক্টারটা সম্পর্কে জানার ফলে এই সমাজ সম্পর্কে আমরা জানতে পারতেছি। পারিবারিক যে বন্ধন, এই পারিবারিক বন্ধনটা কেন আমাদের গভীর হওয়া দরকার, এবং এই ধরনের মানুষগুলোকে আমাদেরকে কি কি এদের প্রতি আমাদের কি রকম দৃষ্টিভঙ্গি থাকা দরকার, এই বিষয়টা আমরা জানতে পারছি। আমাদের সমাজে যে কিছু কিছু দৃষ্টিভঙ্গি আছে, কুসংস্কার আছে এবং ধ্যান ধারণা আছে, এগুলোর যে পরিবর্তন হওয়া উচিত, এই ক্যারেক্টারটা মানে পড়ার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। সাহিত্যিক মূল্য, এখানে সাহিত্যের দিকটা কি ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাবলীল ভাষা, প্রকৃতির মনোরম বর্ণনা এবং গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ গল্পটিকে একটি, আচ্ছা এখানে একটা ওয়ার্ড চলে আসছে, সাহিত্যিক সৃষ্টিতে পরিণত করেছে। শিক্ষার্থীরা এই গল্পের মাধ্যমে বাংলা সাহিত্যের সৌন্দর্য ও লেখকের গভীর জীবনবোধ সম্পর্কে জানতে পারবে। এখন আসেন আমরা পরিশেষে কি শিখলাম এবং কি বুঝলাম, আবার আমাদের পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিব, কোন বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। নবম দশের শ্রেণীর শিক্ষার্থীদের সুবা গল্পটি মনোযোগ সহকারে পড়া উচিত। গল্পের মূল বিষয়, চরিত্রগুলো, পারস্পরিক সম্পর্ক, প্রকৃতির বর্ণনা, লেখকের অন্তর্নিহিত বার্তা ভালোভাবে বুঝতে হবে আমাদের। পরীক্ষার জন্য নিম্নলিখিত বিষয়গুলোর উপরে জোর দেওয়া যেতে পারে। আপনি কোন কোন বিষয়টা একটু ভালোভাবে দেখে নিলে পরীক্ষায় অ্যান্সার করা আপনার জন্য সহজ হতে পারে। গল্পের মূল ভাব ও তাৎপর্য বিশ্লেষণ করা, সুবা চরিত্রের বৈশিষ্ট্য ও তার নীরব জগতের বর্ণনা, প্রকৃতির সঙ্গে সুবার সম্পর্কের গভীরতা ভালোভাবে আলোচনা করতে হবে। সো আশা করি আমাদের ক্লাসটা দেখার পরে সবার জন্য এই গল্পটা, সুবা গল্পটা খুবই সহজ হয়ে যাওয়ার কথা। বিশেষ করে ক্লাসে যখন আপনি টিচারকে পড়া দিবেন, আপনি পুরো বিষয়টা এভাবে গুছিয়ে বলতে পারেন। পাশাপাশি এই পুরো আলোচনাটা যদি আপনি খুব মনোযোগ দিয়ে নোট করে রাখেন বা একটু মনোযোগ দিয়ে একবার দুইবার শুনেন, তাহলে পুরো গল্পটাই আপনার প্রায় শেষ হয়ে যাবে। মনে রাখবেন, পরীক্ষার হলে কিন্তু বা পরীক্ষার খাতায় কিন্তু একটা গল্প থেকে সর্বোচ্চ একটাই সৃজনশীল আসবে। তাহলে আপনার ব্রেন খাটিয়ে ব্যবহার করা উচিত যে কোন কোন শব্দগুলো যদি সুবা গল্পতে থেকে আসে কোনো সৃজনশীল, তাহলে আমি কোন কোন লাইনগুলো ব্যবহার করব এবং কোন কোন শব্দগুলো আমি চয়ন করব। সর্বোচ্চটা যেন আপনার ব্যবহার হয় এবং গুছিয়ে লিখতে পারেন, এর জন্য আমরা সুন্দর করে প্রেজেন্ট করেছি প্রত্যেকটা ক্যারেক্টার এবং প্রত্যেকটা পয়েন্ট ধাপে ধাপে। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর শেয়ার করে দিবেন আপনার অন্যান্য বন্ধু বান্ধবকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।